এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমরা আজকের আলোচনায় কিংবা আজকের অনুষ্ঠানে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। আমরা আজকে আবারও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন করে বিক্ষোভ করেছে। আমরা দেখেছি সংখ্যালঘুরা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। আমরা দেখেছি বিএনপিও নতুন করে মাঠে নেমেছে। এর মধ্যে আমরা দেখছি শেয়ার মার্কেটের উত্থান পতন। গত কয়েকদিন ধরে বেশ খানিকটা শেয়ার মার্কেট উত্থান হয়েছিল, সেখান থেকে কিছুটা নেমেছে, আবারও উত্থান হয়েছে। এবং আমরা দেখেছি এখন দেশে সামগ্রিক যে দুর্নীতি হয়েছে গত 15 থেকে 18 বছরে, তা নিয়েও বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন আইন প্রণেতা তারাও বেশ সোচ্চার। তো পুরো আয়োজনে আমাদের সঙ্গে আজকে রয়েছেন অতিথি হিসেবে সানজানা আফিফা অদিতি, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদপুর থেকে বদিউল আলম মজুমদার, তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক। স্যার, আপনাকে স্বাগত। আমরা একটু শুরুতে যেতে চাই অদিতি আপনার কাছে। আমরা দেখলাম আজকে আবার নতুন করে মাঠে নেমেছেন, আপনারা সেখানে আন্দোলন করছেন। আপনারা বলেছেন যে শেখ হাসিনার আপনারা বিচার চান। আপনারা বলেছেন এই যে গণহত্যা হয়েছে তার সঙ্গে যারা যারা জড়িত তাদেরও বিচার চান, এই দাবিতে আপনারা আজকে মাঠে নেমেছেন। মানে এটি কি শুধু কারণ, না আরো কোনো পিছনের কারণ রয়েছে আজকে কেন নামলেন? না, এটি আমাদের কারণ। আর এর সাথে আরো ছিল যে হলের দখলদারিত্ব মুক্ত আমাদের যে ক্যাম্পাস থাকবে, আগে যেটা ছিল যে হলে বিভিন্ন সংগঠন বা দল তারা সিট দখল করে রাখতো, এই ধরনের আর দখলদারিত্ব যাতে না হয় একই সাথে ওটাও ছিল। আর আমাদের প্রধানত ছিল যেটা যে বিচার নিশ্চিত করা। এখন এটার পিছনে তো আর কোনো কারণ থাকতে পারে না। এটা আপনারা দেখেছেন চোখের সামনে যে গণহত্যা হয়েছে, মানুষকে পাখির মতো মারা হয়েছে, এটার তো অবশ্যই বিচার হওয়া উচিত। আচ্ছা, আর আপনাদের আরেকটি বিষয় আজকে আমরা দেখলাম যে একজন উপদেষ্টার একটি কথা বলার বা বক্তব্যের বেশ রেশ আপনাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। বিষয়টি আসলে কিরকম বাকি? এখন আপনি কোন বক্তব্যটির কথা বলছেন আমাকে এটা আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আপনারা কিছুটা ক্ষুব্ধ। তিনি বলেছেন যে আওয়ামী লীগ নতুন করে পুনর্গঠন হওয়ার জন্য তিনি বলেছেন, শেখ হাসিনার কথা বলেছেন তিনি দেশে আসতে পারেন, আসুক, এসে দল গুছাক। এখন এখানে আওয়ামী লীগ আসলে বিগত জুলাই অগস্টে যা করেছে সেই জায়গা থেকে মানুষ আসলে এটা তাদেরকে আর চাইবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। জি, তবে দেশের মধ্যে আমাদের সুশাসন নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে নিয়ে সব দলের একটা অংশগ্রহণ এখানে থাকতে হবে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। সেটি আপনারা চান? জি, আশা করি ওনারা ভাবে। একই সাথে যেন আবার যারা আসলে খুনি মানুষকে পাখির মতো মারে আমরাও তাদেরকেও চাইবো না, এটাও স্বাভাবিক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই বদিউল আলম মজুমদার, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদপুর থেকে। স্যার, একটু জানতে চাই, আপনারা তো দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করছেন বা আপনারা সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। কি মনে হয় এখন যে দেশের অবস্থা, তাতে কতটুকু সুশাসনের দিকে আমরা এগোচ্ছি? আর সুশাসন প্রতিষ্ঠায় এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের বা কি কি করণীয় বলে মনে করছেন? অনেক ধন্যবাদ। আমরা কতটুকু এগোচ্ছি এখন এটার উত্তর দেওয়াটা দুরূহ, কারণ আমরা সবে আমাদের এই নূতন সরকার সবে যাত্রা শুরু করেছে, তাই এই জন্য সময় লাগবে। এই প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভবপর নয়। তো সুশাসন মানে আইনের শাসন, সুশাসন মানে মানবাধিকার সংরক্ষণ, সুশাসন মানে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন মানে জনগণের কার্যকর অংশগ্রহণ। তো এগুলোর জন্য একটা গণতান্ত্রিক শাসন লাগবে, নির্বাচিত প্রতিনিধিদের শাসন লাগবে। এটার জন্য কতগুলো আইন কানুন বিধিবিধানের পরিবর্তন লাগবে, পদ্ধতির পরিবর্তন লাগবে, সংবিধানের পরিবর্তন আনতে হবে, প্রাতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। তো এটা চারটিখানি কথা নয়, এটা সময় সাপেক্ষ। তাই আমরা কতটুকু সুশাসন দিকে অগ্রসর হচ্ছি এটা এই মুহূর্তে বলার সময় আসেনি এখনো। আচ্ছা স্যার, সেক্ষেত্রে এখন আপনি দেখছেন যে ছাত্ররা, আন্দোলনকারীরা, ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু আবারও মাঠে। তারা বলছেন যে এখনও তাদের যে মূল লক্ষ্য, তারা যে স্বাধীনতার কথা বলছে, তারা যে বাক স্বাধীনতার কথা বলছে, সেটি এখনও অর্জন হয়নি। আজকে আপনি দেখছেন নতুন করে আবারও তারা মাঠে নেমেছে। মানে এটি কতটা প্রয়োজন আছে বলে এখনও মনে করছেন আপনি? আমি মনে করি তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের চলমান ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ছাত্র তরুণদের নেতৃত্বেই এবং আপামর জনসাধারণের অংশগ্রহণে এই বিরাট জনবিস্ফোরণ ঘটেছে, এই বিরাট সম্ভাবনার দ্বার খুলেছে। এখন এই যে সম্ভাবনার দ্বারটা খুলেছে, এই সম্ভাবনার দ্বারটাকে রুদ্ধ করার জন্য বহু শক্তি কাজ করছে, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে, দেশের অভ্যন্তরে দেশের বাইরে। তো এদেরকে প্রতিহত করতে হলে এবং এরা যাতে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারে, তারা যাতে এই বিরাট সম্ভাবনার দ্বার খুলেছে ওটা যাতে বন্ধ করে না দিতে পারে, তাই এই ছাত্র তরুণদের সোচ্চার ভূমিকা এবং তাদের নজরদারিত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি তারা সঠিক কাজটাই করছে এবং তারা এই কাজটা যদি অব্যাহত রাখে তাহলে কেউ পারবে না এই জনগণের এই যে বিরাট জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, একটা সুন্দর বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ সৃষ্টির পথে কোনো বাধাই আর বাধা হয়ে থাকবে না। জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবার ফিরবো। দর্শক দেখছেন আপনার সঙ্গে। স্যার, আজকের যে আমাদের এখন প্রকাশ, সেখানে আমরা কথা বলছিলাম মূলত যে আমরা বিষয় ঠিক করেছি বাণিজ্যের দক্ষিণ হাওয়া আমরা বলছি। আপনি একজন বাণিজ্যের মানুষ, আপনি বাণিজ্যর লেখাপড়াও করান এবং এ নিয়ে আপনার গবেষণাও রয়েছে। এই যে অতিথিদের যে আন্দোলন, এই যে আসিফ কিংবা আমরা দেখছি নাহিদ, এদের যে আন্দোলনের ফলে দেশ কিন্তু একটি জায়গায় এসেছে, নতুন করে এখন দাবি উঠেছে যারা এই গণহত্যা কিংবা যারা দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, শেয়ার মার্কেট লুট করেছে, আর্থিক খাতকে অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তাদেরও বিচারের কথা কিন্তু ওরা বলছে, ওদের দাবিতে বারবার উচ্চারণ করছে। সেখানে কি মনে হয় শেয়ার মার্কেট আসলে কোথায় গিয়ে ঠেকেছে, কারা এর জন্য দায়ী, তারা কি আসলেই আজ পর্যন্ত তাদের নাম এসছে কিনা, আসা দরকার কিনা, কি মনে হয় আপনার? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুরুতেই তাদেরকে অভিনন্দন জানাই যারা প্রাথমিকভাবে একটা বিজয় অর্জন করেছে, যে একটা সরকার যেটা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ছিল সেটাকে অনেক পক্ষ চেষ্টা করে পারেনি, সেটাকে তারা অসম্ভবকে সম্ভব করেছে। তো সেই কারণে তাদের জন্য অভিনন্দন আমার থাকলোই। আর এটার পাশাপাশি তারা কিন্তু অনেক কিছু সংস্কার চাচ্ছে। এই মুহূর্তে তাদের যেটা ইম্পর্টেন্ট স্লোগান, তারা রাষ্ট্রের সংস্কার চায়, এটা কিন্তু খুবই যৌক্তিক দাবি। এবং এই রাষ্ট্রের সংস্কার করতে গেলে কিন্তু এক্সিস্টিং যে আমাদের অর্থ ব্যবস্থাটা যেটা আছে, আপনি হয়তো আজকে খেয়াল করে দেখবেন সিপিডির একটা রিসার্চে এসছে যে তাদের লাস্ট 15 ইয়ার্সে প্রায় 92,000 কোটি টাকার উপরে আত্মসাৎ হয়েছে। আমরা এর মধ্যে কিন্তু জানি বড় বড় যে গ্রুপগুলো আছে, আমরা জানি, আপনি নিজেও পত্রপত্রিকায় দেখেছেন, এই গ্রুপগুলোর নাম সবাই জানে যে কারা এই কাজগুলো, 30,000 কোটি কেউ, 20,000 কোটি কেউ, এরকম ধরনের একটা লুটপাটের মহা উৎসব ছিল। আর তার পাশাপাশি পুঁজিবাজার নিয়ে যদি আমরা কথা বলি, পুঁজিবাজারেরও কিন্তু পিকচারটা খুবই খারাপ। এই বিগত আপনি যদি 15 বছর বিশ্লেষণ করেন, খুব ভালো কোম্পানি যে বাজারে এসছে সেটা আমরা বলবো না, সবগুলো এসছে কিন্তু টাকা পয়সা প্লেসমেন্টের নামে দেশের বাইরে এবং ভেতরে পাচার করা। আজকে আপনি ধরেন ডিবিএ যেটা আর কি, মানে ব্রোকার্স অ্যাসোসিয়েশনের একটা তাদের একটা আর কি তারা সমালোচনা করছে, কিন্তু আমি এটা খুবই হাস্যকর মনে হচ্ছে, কারণ এরাই কিন্তু কিছুদিন আগের যে কমিশনটা ছিল তাদেরকে খুবই সুন্দরভাবে সহযোগিতার আশ্বাস সুবিধাভোগী তারাও। এক্স্যাক্টলি। তাহলে আপনি ধরেন একটা তালিকাভুক্ত কোম্পানি আনতে গেলে তো শুধুমাত্র যে কমিশন দায়ী তা না, যে ব্যবসায়ী অসৎভাবে টাকা নিতে চাচ্ছে সে দায়ী, যারা প্লেসমেন্ট নিচ্ছে তারা দায়ী, যারা ট্রেডিং প্ল্যাটফর্মে ফ্যাসিলিটেট করছে সবাই দায়ী। এখন আপনি দায়টা শুধুমাত্র শীর্ষ কর্মকর্তা বা কমিশনের উপর নিয়ে যাচ্ছেন, বাট সুবিধাভোগী কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রত্যেকে এখানে দায়ী। তাহলে আপনি এখানে একটা আমূল পরিবর্তন দরকার। সবসময় আমরা যে জিনিসটা দেখি সংস্কার করার নামে, ধরেন এখন যদি রিফর্ম হয়, এমন সব ব্যক্তিত্বকে আনা হবে তাদের প্রোফাইল দেখে যে তারা কোথায় পড়াশোনা করেছে বা কোথায় তার বয়স কি আছে, বাট আসলে বাজার উনি বোঝেন কিনা, বাজারের কোনো ধারণা আছে কিনা, এই ধরনের ব্যক্তিত্ব কিন্তু আমরা পুঁজিবাজারে দেখছি না। তাহলে পুঁজিবাজারের সমস্যাটা যখন আপনি বুঝবেন না, আপনাকে হেল্প নিতে হচ্ছে আপনার যারা অংশীজন আছে, তখন আপনি যখন হেল্প নেবেন আপনাকে কিন্তু তখন তারা মিসগাইড করবে। আর ব্যাপারটা যদি আপনি নিজেই জানতেন, আপনি কিন্তু বুঝতেন কোথায় কি করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই জায়গাটা রিফর্ম করা উচিত, যে ব্যক্তি জানবে না বুঝবে না তাকে এখানে কেন আনতে হবে। আর অভিজ্ঞতাকে যে গুরুত্ব দেওয়া হয়, অভিজ্ঞতার চেয়ে বড় কথা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের বাজার বুঝতে হবে। গ্লোবাল এক্সপিরিয়েন্স আপনার আছে, লোকাল মার্কেট আপনি বোঝেন না, এটা তো টোটালি ইরেলেভেন্ট। আমি আপনার কথা ধরে একটু যাব বদিউল আলম মজুমদার। তার আগে দর্শক দেখছেন এখন প্রকাশ, আমরা একটু কথা বলতে চাই, যুক্ত হতে চাই বদিউল আলম মজুমদার, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদপুর থেকে। স্যার, একটু আপনার কাছে জানতে চাই, আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, তিনি একটি কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় রিফর্ম হচ্ছে, নতুন করে কর্মকর্তারা বসছে, নতুন করে রাষ্ট্রের সব বড় বড় চেয়ারগুলো পরিবর্তন হচ্ছে। আমরাও দেখছি অনেকে
নিজেরাই পদত্যাগ করছে এই পরিবেশ পরিস্থিতির কারণে। তারা বুঝতে পারছে যে তারা একদিন ভুল করেছে, বিপথগামী ছিল, তারা আর থাকতে পারবেন না, তারা পদত্যাগ করছে। কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনারা যে সুশাসন প্রতিষ্ঠা করতে চান, সুশাসনের কথা বলেন, সেই সুশাসন প্রতিষ্ঠা কি শুধুমাত্র পদত্যাগের মাধ্যমে সম্ভব, নাকি বিচারটাও একদম নিশ্চিত করা উচিত? কি মনে হয় আপনার মতামতটা কি? অবশ্যই যারা অন্যায় করেছে, যারা অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদের প্রস্থান ঘটাতে হবে নিঃসন্দেহে। একভাবে তাদের বিদায় দেওয়া যায়, সেটা হলো তাদের পদত্যাগের মাধ্যমে। আরেকভাবে বিদায় দেওয়া যায় তাদেরকে বরখাস্তের মাধ্যমে। তো এই যারাই পদত্যাগ করলো কিংবা বরখাস্ত করা হলো, তারা যদি অন্যায়ের সাথে যুক্ত থাকে, তারা যদি তিন ধরনের অন্যায় আছে। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, যেগুলো খুন খারাপি, যেগুলো গণহত্যা, এবং অনেকের বিরুদ্ধে সে অভিযোগ উঠেছে। আরেকটা হলো বিভিন্ন রকমের অপরাধী কর্মকাণ্ড, ফৌজদারি অপরাধ, যে মারধর, তারপরে বিভিন্নভাবে জোর জুলুম খাটানো, যারা ফৌজদারি দণ্ডবিধির আমাদের দণ্ডবিধির যারা বিধানগুলো লঙ্ঘন করেছে, তারা এক ধরনের অপরাধী। আরেক ধরনের অপরাধী হলো যারা আর্থিক খাতে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, যারা ব্যাংক লুট করেছে, যারা অর্থ পাচার করেছে, তাদের দুর্নীতি হলো আর্থিক খাতের দুর্নীতি, আর্থিক। তো এদের সকলকেই বিচারের আওতায় আনা দরকার, এবং এই বিচারের আওতায় আনতে হলে তদন্ত করতে হবে, তদন্তটা সুষ্ঠু হওয়া দরকার। যেমন আমাদের ফৌজদারি অপরাধে যারা অভিযুক্ত এবং মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত, আমরা জাতিসংঘের সহায়তা নিতে পারি তাদেরকে তদন্ত করার জন্য, এবং তদন্তটা সঠিক হতে হবে, তদন্তটা নিরপেক্ষ হতে হবে, এবং যারা অভিযুক্ত হবে তারা যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করতে হবে। তো এই শুধু যে তারা পদত্যাগ করলেই হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে যেন অন্যরা এই ধরনের অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। অপরাধ করে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে অন্যরা অপরাধ করতে উৎসাহিত হয়। তাই অপরাধীদের শাস্তি অবশ্যই দিতে হবে। জি স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সঙ্গে আবার যুক্ত বলতে একটু জানতে চাই, এই যে পদত্যাগের যে একটি হিড়িক চলছে পুরো দেশে, আমরা দেখছি নিজে থেকেই সবাই পদত্যাগ করছে, আবার বিশেষ করে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের জায়গা থেকে অনেক রদবদলও হচ্ছে। মানে এটি আপনারা যে আন্দোলন করেন, আপনারা কি মনে করছেন, এটা কি পদত্যাগ নাকি অনেকটা সেফ এক্সিটের একটা ব্যবস্থাও রাষ্ট্র থেকে করা হচ্ছে কিনা, আপনাদের কি মনে হয়? আমি আপনার সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক ইস্যু নিয়ে। আমরা একটু যেতে চাই সঞ্জানা আফিফা অদিতি, সমন্বয়ক। আপনি এই যে রাষ্ট্রের সংস্কারের যে একটি বড় আন্দোলন হলো, এবং বলা হয় যে স্বাধীনতার পরে এত বড় ধরনের গণ অভ্যুত্থান, বা আপনারা যেটি বলছেন ছাত্র জনতা গণ অভ্যুত্থান আসলেই হয়নি, আপনারা নেতৃত্ব দিয়েছেন। আবারও আপনাদের অভিবাদন জানাই আমরা আমাদের পক্ষ থেকেও। জানতে চাচ্ছিলাম যেটি, এই যে যারা পদত্যাগ করছে, যাদেরকে রদবদল করা হচ্ছে, এটি কোনো সেফ এক্সিট মনে করেন কিনা, নাকি ঠিকই আছে বলে মনে করছেন? এখন ওনারা আসলে পদত্যাগ করছে, ওনারা জানে যে আসলে 2 দিন পরে ছাত্রদের দাবির মুখে ওনারা আসলে টিকতে পারবে না, যার কারণে ওনারা আগে থেকেই বের হয়ে যাচ্ছে, অনেকে এসেছে। এখন এটা একটা সেফ এক্সিট হতে পারে, তবে আমার মনে হয় যে রাষ্ট্র থেকে কেউ পদত্যাগ করার পরও তার বিচার করা উচিত, তাকে বিচারের আওতায় আনা উচিত। আপনার স্যার শেয়ার মার্কেটের সঙ্গে যারা জড়িত, শেয়ার মার্কেট কেলেঙ্কারি বলা হয় সম্ভবত শব্দটিকে, তারাও কি এরকম পদত্যাগ করছে কিনা, নাকি তারাও সরে যাচ্ছে কিনা, নাকি টাকা পয়সা নিয়ে একটু সেফে চলে যাচ্ছে, কি খবর আসলে আপনার? দেখুন, তারা তো পদত্যাগ করেছেই, কিন্তু তাদের তো দেখা গেল, যেমন ধরেন আপনি বেনজির সাহেবের ব্যাপারে বলা হলো তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, দেখা গেল ফ্রিজ করার আগে উনি টাকা সব তুলে ফেলেছেন, শেয়ার বিক্রি করে ফেলেছেন। মতিউর রহমানের নাম যখন আসলো তখনও বলা হলো যে ওনার যাতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, বাট ফ্রিজ করার আগে উনি বিক্রি করে ফেলেছে। তার মানে কি, তারা ইনস্ট্রাকশনগুলো আগেই পেয়েছে যেটা হতে যাচ্ছে। যখন পত্রপত্রিকায় লেখালেখি হয় তখন তার আগেই তাদেরকে তাহলে ইনফরমেশনটা কোত্থেকে আসছে? রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমেই তো তারা ইনফরমেশনগুলো পেয়েছে, কারণ তারা প্রত্যেকেই কিন্তু মানে সরকারের বিভিন্ন বড় বড় নেতাদেরকেই টাকা পয়সা দিয়েছে বলে অভিযোগ আছে। যেমন ধরুন এস আলম গ্রুপের টাকার কথা যদি আপনি বলেন, বা আপনি যদি বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ, পিকে হালদার,
আপনি কোনটাকে বাদ দিবেন? এই যে বড় বড় স্ক্যামগুলো, এটা তো সবাই জানতো, এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকের টাকা পর্যন্ত চলে যাওয়া, এটা হ্যাকিংয়ের পরবর্তীতেও শোনা গেছে এখান থেকে অনেক টাকা চলে গেছে। এবং এখন আপনার যে ডেপুটি গভর্নর বা গভর্নরের যে পদত্যাগের হিড়িক, ইট ডাজেন্ট মিন যে তারা চলে যাওয়া মানেই আমাদের দেশের টাকা যে চলে গেল সেটা চলে আসবে। তারা কিন্তু টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেক বছর 92,000 কোটি টাকা করে দেশ থেকে পাচার হয়। তারা নিজেরা কোনো চিকিৎসা বাংলাদেশে নেয় না, তারা নিজেদের সন্তানদেরকে দেশে পড়ে না, কারণ তাদের পরবর্তী জেনারেশন দেশের বাইরে থাকে, তারা এসে আবার রুল করে। তাহলে আমাদের দেশের টাকা মানুষের কাছ থেকে তারা ওখানে নিয়ে বিভিন্ন ফর্মে নিয়ে তাদের সন্তানরা বাইরে পড়ছে। তো সেই জন্য আমি কিন্তু একজন সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলেছিলাম, তার একটা স্ট্যাটাস ছিল অনেক আগের 2020 সালের, স্যারকে বলেছিলাম স্যার আপনার স্ট্যাটাসে যে আছে যে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবে তারা যেন সরকারি চিকিৎসা নেয়, সরকার ওটা নেয়, কতটুকু এনশিওর করতে পারবেন? স্যার বললো আমাদের দিক থেকে আমরা আইন করার ক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারবো, আর পরবর্তী গভর্নমেন্ট যিনি আসবেন ওটাকে যখন তারা অ্যাপ্রুভাল দেবে তারপরে বোঝা যাবে কী হবে। এবং বিশেষ করে বাংলাদেশে তাদের ডুয়াল সিটিজেনশিপ যারা আছে তারাও যাতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসতে না পারে। তারা কিন্তু টাকা পাচার করার জন্য বেগমপাড়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস পত্রিকা আসে, তাতে কি হয়? পত্রিকায় আসার পর জনগণের কষ্ট টাকা তো চলে যাচ্ছে, কস্ট অফ লিভিং সাধারণ মানুষের বেড়ে যাচ্ছে, বাট তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তাই পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা ধরেন যাদের বিরুদ্ধে এলিগেশন আছে, আপনি যদি প্লেসমেন্ট বাণিজ্য দেখেন, বিভিন্ন কর্তা ব্যক্তি ছিল, ধরেন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের উনি সাবেক প্রেসিডেন্ট, উনি দেখা গেল যে একটা জায়গায় মানে চাকরিরত একটা অবস্থায় তার কিন্তু একটা ব্রোকারেজ হাউস কিনে ফেলেছেন এবং তার সম্পত্তির পরিমাণ 50 থেকে 100 কোটি টাকার উপর হবে। আপনি কিভাবে এটা করেছেন? তাহলে যত অবৈধ মতিউরকে আপনি ধরছেন, এরকম হাজারো মতিউর আছে যারা বিভিন্ন, আপনি কিন্তু ডাটা নিলে ধরা পড়ছে না। না, তাহলে আপনি একটা সংস্কার অভিযানের জন্য এমন ব্যক্তি দরকার যে ব্যক্তি সেগুলোকে এক্সিকিউট করতে পারবে। আপনি ধরেন বড় বড় ব্যবসায়ী যারা আমাদের বাংলাদেশে পাওয়ার সেক্টরে যারা বড় ব্যবসায়ী, তারা সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ী হয়, দেশের পাওয়ার সেক্টর আপনার আদানির কাছ থেকে আনতে হয়। এখন যে নতুন গভর্নমেন্ট ফর্মুলাতে কি শেয়ার মার্কেট বাড়লো বা এটি আসলে বিষয়টি কি? দেখুন, নতুন গভর্নমেন্ট আসাতে মানুষের মধ্যে এই আস্থাটা এসছে যে আলটিমেটলি যেহেতু ওইটা বিদায় হয়েছে, এখন বাজারে ভালো সংস্কার আসবে, যেহেতু পেছনে ছাত্রদের একটা ফোর্স আছে, তারা যেহেতু এত শক্তিশালী মানুষ আশ্বাসে আর কি, যেহেতু ছাত্ররা এত বড় একটা স্বৈরাচারকে সরাতে পেরেছে, তারা এইখানে সংস্কারটা নিয়ে আসবে সেই বিশ্বাসে। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখছি কোন কোম্পানি বাড়ছে, এখানে কিন্তু অ্যাবনর্মাল প্রতিযোগিতা। যেসব ব্যাংক ধরেন দেউলিয়া হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেগুলো বাড়াচ্ছে। ভালো ব্যাংক বাড়ুক সমস্যা নাই, ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি বাড়ুক সমস্যা নাই, এখানেও কিন্তু ওই চক্র অ্যাক্টিভ। তার মানে কিন্তু সত্যিকার অর্থে বাজার যেটা বেড়েছে, তাতে যারা বাজারে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারী ছিল তারা কিন্তু এটা সুফল পায়নি। আবার সেই চিহ্নিত গোষ্ঠী যারা টাকা ইনজেক্ট করেছে নতুনভাবে, তারাই প্রাইস বাড়াচ্ছে। কারণ অন্যরা পার্টিসিপেট কেন করতে পারে নাই? কারণ অন্যান্য শেয়ারের দাম 30% 40% কমা আছে। তাহলে আমি একটা শেয়ার 40% লস নিয়ে তো এখানে পার্টিসিপেট করতে পারবো না। আর এই বাজারে এত ফান্ড আনার মতো অবস্থা নাই। তাই আমাদের বাজারে যখনই আমরা যা দেখি, আমরা অনেকেই বাইরে থেকে মনে করি ভালো কিছু হচ্ছে। ধরেন আপনার প্রায় 1000 পয়েন্টের মতো বেড়ে গেছে, আপনার লেনদেন মাঝখানে গতকালকে 2000 কোটি টাকা হয়েছে, ভাবছে যে বাজার মনে বিরাট কিছু হয়ে গেছে। বাট বাজারে যারা দীর্ঘ 15 বছর ধরে সাফার করছে, তার ভাগ্যের কিন্তু একটু পরিবর্তন হয় না, সে যা ছিল তাই আছে, এখন ওই কুক্ষিগত অবস্থাতেই রয়েছে। তার মানে এখনো কিন্তু এটা চলছে। জি স্যার, ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ। একটু যেতে চাই বদিউল আলম মজুমদার, তিনি আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে যুক্ত রয়েছেন। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানতে চাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু যুক্ত হতে চাই বদিউল আলম মজুমদার, তিনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, সম্ভবত একটি কারিগরি ত্রুটি হচ্ছে, আমরা 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 ফিরবো তার কাছে। স্যার, একটু যেটি বলছিলাম, তাহলে আপনি কি মনে করছেন, মানে যারা এই যে সেফ এক্সিটের কথা বলছিল, অদ্বিতীয় বলছিল, তাদেরকে কি শুধুমাত্র চাকরি থেকে বিচ্যুতি করা বা রদবদল না করে কি করা উচিত কি? তাহলে আসলে দেখুন, করা উচিত বলতে যেটা বোঝায়, এটা তো বিশাল বড় একটা ধাক্কা। এই ধাক্কাটা ইনস্ট্যান্ট আপনি সলিউশন পেয়ে যাবেন, সেটা আপনার আশা করাটা ঠিক না। আমাদের এত বছরের জঞ্জাল একদিনে এভাবে সরানো যাবে না, ফেজ বাই ফেজ করতে হবে। এখন যেটা হচ্ছে, যে শীর্ষ পদে যারা ছিল তারা দায়ভার নিয়ে অনেকটাই মানে ছাত্রদের চাপে হোক, নিজের বুঝতে পারা হোক, যেভাবে হোক ওনারা চলে যাচ্ছেন। কিন্তু যারা আসবে সেই ব্যাপারে সতর্ক হতে হবে যে উনি কি আদৌ সেটা করার মতো ক্যাপেবল কি না। কারণ আমরা এই পর্যন্ত ইব্রাহিম খালেদ স্যারের বহু আগে যে একটা রিপোর্ট ছিল বাজার নিয়ে, পুরো একটা ডিটেল ছিল, ওইখানে দেখা গেছে যাদের নাম অভিযুক্ত, সালমান এফ রহমান সহ অন্য যারা, তারাই কিন্তু পরবর্তীতে এই 15 বছর শাসন করেছে। তাহলে তো সেটা তো কোনো কার্যকারিতা নাই। আপনি যখন একটা রিপোর্ট আউটপুট হিসেবে আনবেন, উদ্দেশ্যটা বাস্তবায়ন করার মতো সেই শক্তি আপনার আছে কিনা, সেই সামর্থ্য আপনার আছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু নিয়ে আসলেন, পত্রপত্রিকা তো আজকে থেকে এসব কাহিনী লেখা হচ্ছে না, বাট বাস্তবায়ন কি? কোনো বাস্তবায়ন নাই। তাই বাস্তবায়ন না হতে হতে অন্যায়ের কালচারটা এমন জায়গায় গেছে, সবাই ধরে নিয়েছে এটা কোনো ব্যাপারই না, আমার যা ইচ্ছা করতে পারি। বদিউল আলম মজুমদারকে পেয়েছি, আমরা তার সঙ্গে যেতে চাই। স্যার, আমরা আপনাকে একটু হারিয়ে ফেলছিলাম কারিগরি ত্রুটির কারণে। একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছে, তারা দুজনই বলছিলেন
যে যারা পদত্যাগ করছে বা যাদেরকে রদবদল করা হচ্ছে এটি অনেকটা সেফ এক্সিটের মতোই, কিন্তু তারা যে দেশের আর্থিকভাবে দেশকে একটি খারাপের দিকে ফেলে তারা যে বিদেশে অর্থ পাচার করলো কিংবা তারা যে রাষ্ট্রের ক্ষতি করলো, এটি কীভাবে ফিরিয়ে আনা যায়? আপনি কি কি মনে করছেন? এদেরকে শুধু সরিয়ে দিলেই কি মানে দেশে যে সুশাসন সেটি কি প্রতিষ্ঠা হবে, নাকি বিচার কিংবা তাদের যে অর্থ তারা বিদেশে পাচার করেছে সেগুলো আনার ব্যবস্থা করা উচিত? অনেক ধন্যবাদ। অবশ্যই আমি আগেই বলেছি, যারা অন্যায় করেছে ও যারা বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ শাস্তি যদি না হয়, অন্যায় করে পার পেয়ে যদি যায় তাহলে অন্যায় উৎসাহিত হয়, তাই তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। তবে নিশ্চিত করতে হবে তারা যেন ন্যায় বিচারের মাধ্যমে তারা শাস্তি পায়। আর আর্থিক খাতের অনিয়মের কথা, বিশেষত টাকা পয়সা পাচারের কথা, সেটা একটা জটিল বিষয়। এখানে অনেকগুলো এই অংশীজনের, এইসব অপরাধী কর্মকাণ্ডের সাথে অনেকগুলো অংশীজনের সম্পৃক্ততা থাকে। অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকগুলোর যে ব্যক্তি অর্থ পাচার করছে তার সাথে সে যেমন দায়ী, একই সাথে ব্যাংকিং প্রতিষ্ঠান যার মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিংবা হুন্ডির মাধ্যমে যে অর্থ পাচার হচ্ছে তারাও দায়ী। এবং অন্য প্রান্তে যেখানে পাচার করা হচ্ছে সেখানেও কিছু ব্যক্তিরা যুক্ত থাকে, প্রতিষ্ঠান যুক্ত থাকে, এবং সেখানকার সরকারও এইসব ক্ষেত্রে যদি অর্থকড়ি ফেরত আনতে হয় তাহলে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটা একটা জটিল বিষয়। তবে আমাদের যে হাজার হাজার কোটি, বিলিয়নস অফ ডলার্স আমাদের যে দেশের থেকে পাচার হয়েছে, যেটা আমাদের মানুষের মুখের ভাত কেড়ে নেওয়ার মতো, তো এটা একটা গুরুতর অপরাধ এবং এগুলো ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। কিন্তু উদ্যোগ নেওয়াটা এবং এতে সফল হওয়াটা সহজ নয়। কারণ যেই সব দেশে এইসব অর্থ পাচার হয়েছে এবং যাদেরকে আমরা ফেরত আনতে চাই, যারা অপরাধী কর্মকাণ্ড করেছে, সেখানকার বিচার পদ্ধতির, সেখানকার আদালতের আশ্রয় নিয়ে তারা সেখান থেকে সুরক্ষা পেতে চায়, এবং একই সাথে সরকারকেও রাজি হইতে হবে এবং সেখানকার সরকারও সহযোগিতা করতে হবে। তাই অনেক ক্ষেত্রে এগুলো জটিল আকার ধারণ করে। তবে অবশ্যই আমাদেরকে এইসব অর্থকড়ি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই যদি আপনার কাছে, যেটি বলছিলেন যে বদিউল মজুমদার বলছিলেন যে শুধুমাত্র তাদেরকে সরিয়ে দিলেই হবে না, টাকাগুলো আনতে হবে, সুশাসনটা প্রতিষ্ঠা করার জন্য বিচারের যে একটি বিষয় রয়েছে, বিচারটি নিশ্চিত করতে হবে। কি আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারছেন যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কতটুকু বিচার নিশ্চিত করতে পারবে বলে আপনি মনে করছেন বা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে? আমি সত্য জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতি। আমরা কথা বলছিলাম সমসাময়িক ইস্যু নিয়ে। আমাদের সঙ্গে দর্শক কিছুক্ষণ আগে আমাদের আজকের এখন প্রকাশে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সরাসরি স্টুডিওতে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন। আপনাকে স্বাগত। একটা আপনার কাছ থেকে আমরা বিরতির পরে শুরু করতে চাই। আজকে আমরা দেখলাম আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও রাজপথে নেমে তারা মিছিল, বিক্ষোভ, সমাবেশ করেছে। এটি কেন? একই সঙ্গে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কথা নিয়ে আপনাদের মধ্যে কোনো মতবিরোধ বা দ্বিধা বিভক্ত বা কোনো সংশয় তৈরি হয়েছে কিনা, 2। আর 3 নম্বর হলো সংখ্যালঘুরা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, তারা বলছেন আপনারা যে আন্দোলন করেছেন সে আন্দোলনের সময় দেশে বিভিন্ন জায়গায় মন্দির বা তাদের বসত বাড়িতে হামলা হয়েছে, এমন এই দাবি করে আন্দোলন তারা করছেন। 3টি বিষয় বলবেন। আমরা দেখছি যে এখানে ফেসিবাদ পালিয়ে গেছে প্রধান জিনিস শেখ হাসিনা, কিন্তু ফেসিবাদের দোসররা কিন্তু এখনও এদেশের অনেক জায়গায় আছে। আমরা দেখলাম যে এখানে জুডিশিয়াল কু হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ কু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সব জায়গায় সব সময় একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা আমরা দেখি, এবং একই সাথে যারা ষড়যন্ত্রকারী আছেন তারা সব সময় ওত পেতে আছে যে কখন ছাত্ররা ঘরে ফিরে যাবে, এবং এই সময় তারা আসবে এবং ষড়যন্ত্র করে আমাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে তারা নষ্ট করে দেবে। এমন একটা প্রেক্ষাপটে
আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যেন কোনোভাবেই রাজপথে তাদের উপস্থিতি এইসব যে চক্রান্ত আছে সেই চক্রান্তগুলোকে বাস্তবায়ন হতে না দেয়। দ্বিতীয় যে ব্যাপারটা আপনি বলেছেন যে আমরা আজকের সমাবেশ থেকেই খুব কড়াভাবে বলেছি যে আমরা কিন্তু রাজপথে আছি, আমরাই কিন্তু যারা উপদেষ্টা আছেন তাদেরকে উপদেষ্টা হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছি, তাদেরকে উপদেষ্টা করেছি যাতে শিক্ষার্থী যারা আছেন, মানুষ যারা আছেন দেশের, তাদের বক্তব্যগুলো বাস্তবায়িত হয়, তাদের আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হয়। এমত অবস্থায় দেশে একটা ম্যাসাকার ঘটে গেছে, এখানে এত মানুষ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জায়গায় যে বক্তব্য এসেছে সে বক্তব্যের কিন্তু আমরা বিরোধিতা করেছি এবং একই সাথে আমরা বলেছি যে ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকেন। এটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের স্পষ্ট মেসেজ। তৃতীয় যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে সারা দেশের বিভিন্ন জায়গায়, শাহবাগ, চট্টগ্রাম, আরও অনেক জায়গায় আমরা দেখছি যারা সংখ্যালঘু আছেন তারা আন্দোলন করে যাচ্ছেন। এই জায়গায় যারা আন্দোলন করছেন তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগের এবং তাদের সঙ্গে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আমরা বসছি। তাদের প্রতিনিধি বিভিন্ন কমিউনিটির এবং যারা এখনকার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আমরা বসছি। আমরা একটা ফলপ্রসূ আলোচনার দিকে যাচ্ছি বলেই আমরা মনে করি এতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যে আমাদের আলোচনা। এখানে বড় বিষয় হলো বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে আওয়ামী লীগ সব সময় তাদেরকে নেগেটিভলি ইউজ করেছে। সংখ্যালঘু যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এই গোটা সময়টাতে আওয়ামী লীগের সময় যেটা, সেই সময় যত হামলা হয়েছে আওয়ামী লীগ কি একটারও বিচার করেছে? করেনি। অর্পিত সম্পত্তির কথা বলেন, সব তো দখল করে বসে আছে আওয়ামী লীগের লোকজন। সেগুলো কি যারা হিন্দুরা আছেন আমাদের ভাইরা তারা কি সেটা বুঝে পেয়েছেন? না। কিন্তু ব্যাপারটা হলো তাদেরকে রাজনীতিতে ইউজ করবার মতো একটা সম্ভাবনা আমরা দেখছি। অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে সেখানে আওয়ামী লীগের লোকেরা তারা মুসলিম, তারা অমুসলিম নন, তারপরেও তারা ওই সমাবেশগুলোর আশেপাশে যাচ্ছেন, এরকম খবর আমাদের কাছে আসছে। একই সাথে আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন সময়ে হিন্দু কমিউনিটি, অমুসলিম কমিউনিটির উপরে হামলা হয়েছে, এই বাস্তবতা এখানে আছে। এই বাস্তবতা যাতে এখানে আর না থাকে সেই ব্যাপারে দেশের ছাত্র সমাজ, আপামর জনসাধারণ, আলেম ওলামা সবাই যেন একটা সমন্বিত পদক্ষেপ নেয় সে ব্যাপারে আমরা তাদের কাছে জোরালো আহ্বান জানিয়েছি। আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি ছাত্র জনতা, মানে আলেম ওলামা সবাই দেখেছি আমরা মন্দির পাহারা দিয়েছে, মানে এরপরও কোনো মন্দিরে হামলা কি হয়েছে কিনা আপনাদের কাছে কি তথ্য আছে? যারা আন্দোলনকারী আছেন তাদের কাছে আমরা স্পেসিফিক তথ্য চেয়েছি যে এই ঘটনার পরে কোনো হিন্দু বা কোনো অমুসলিম, কোনো বৌদ্ধ বা খ্রিস্টান মারা গিয়েছেন কিনা। আল জাজিরায় 2 জনের কথা এসেছে, আমরা স্পেসিফিক তথ্য চেয়েছি। কারো বাড়ি ঘরে হামলা হয়েছে কিনা স্পেসিফিক তথ্য চেয়েছি, কারণ এগুলো দরকারি। কারণটা হলো এখানে যারা মাইনরিটি কমিউনিটি যারা আছেন তারা যদি সেফ থাকেন একটা রাষ্ট্রের মধ্যে, এটা একটা লিটমাস টেস্ট যে তখন বোঝা যায় যে রাষ্ট্রটা ফাংশন করছে ভালো করে। এবং আমরা মনে করি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের দরকার। জানতে চাওয়ার পরে কিছু তথ্য পেয়েছেন এখন পর্যন্ত? আমরা তাদেরকে বলেছি তারা তাদের মতো করে যে তালিকা করেছেন সে তালিকা তারা আমাদের কাছে উপস্থাপন করবেন। এবং আমরা বলেছি যে সরকারের পক্ষ থেকে যারা আহত হয়েছেন বা কেউ যদি বাড়িঘর তাদের ভাঙার মতো পরিস্থিতি হয়ে থাকে এই জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে শতভাগ যেন পুনর্বাসন হয়। সব থেকে বড় যেটা বিষয় আমরা মনে করি এই সময়টাতে সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তাটা সব থেকে বেসিক কর্তব্য। আমি পার্সোনালি মনে করি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজমের যে আমার যাত্রা, বিভিন্ন সময় আমি বলেছি যে বাংলাদেশের 10 থেকে 12% যে অমুসলিম আছেন তারা যদি নিরাপদ থাকেন তাহলে গোটা বাংলাদেশের আমরা 100% মানুষ আমাদের নিরাপদ থাকতে পারি। অতএব এটা আমাদের সকলের দায়িত্ব। এবং একই সাথে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা 47 হোক বা 71-এর এই সময়গুলোতে এই অমুসলিম জনগোষ্ঠী যারা ভারতে গেছেন তারা কিন্তু সেখানে গিয়ে যোগ্য সম্মানটা পান নাই। অতএব এই দেশের মাটি তাদের মাটি, আমাদের মাটি, সকলের মাটি। আমরা বাংলাদেশি হিসেবে আমরা সকলে এই মাটি আঁকড়ে ধরে পড়ে থাকবো। আমার হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলিম পরিচয় এখানে পার্থক্য তৈরি করবে না। আমরা সকলে বাংলাদেশি, এটাই হবে আমাদের মূল পরিচয়। জি, ফিরবো যেটা যে একটু আলামিন স্যার আপনার কাছে। স্যার অনেকগুলো কথা বলছিলেন আখতার হোসেন, মানে এই যে পরিস্থিতি যেদিকে এখনো মানে মানে একটি স্থির পর্যায়ে কিন্তু এখন আসলে যায়নি, দেশ এখনো একটি অস্থির অবস্থার মধ্যেই যাচ্ছে। আখতারের কথা অনুযায়ী সেরকমই মনে হচ্ছে এখনো ষড়যন্ত্র চলছে, এখনো দেশ বিরোধী কর্মকাণ্ডে একটি পক্ষ দেশ বিদেশ থেকে, আপনিও বলছিলেন, নাড়াচাড়া করছে। আমাদের বদির আল মজুমদার স্যার বলছিলেন, তো এর একটি প্রভাব শেয়ার মার্কেটেও থাকবে কিনা?
দেখুন, শেয়ার মার্কেটে তো আমাদের প্রভাবটা যেভাবে আছে তার পাশাপাশি মানে ওই যে বছরের বছর ধরে। অসাধু চক্র যেটা, তারা কিন্তু এটাকে আরো ক্যাপিটালাইজ করছে। সেই কারণে কিন্তু আমি বললাম যে আমরা যত সংস্কারই করি, এবার যে স্টুডেন্ট মুভমেন্টটা, এটা প্রত্যেকটা মানুষের অন্তর থেকে ভালোবাসার কারণেই কিন্তু তারা এতদূর এগিয়েছে। তারা, কারণ আপনি হয়তো জেনে থাকবেন আমার 2 মেয়ে, তারাও কিন্তু এই মানে তারা দুইজনই কিন্তু তাদের সাথে একসাথে আন্দোলনে ছিল। আমি অভিভাবক হিসাবে আমি কিন্তু শুরুতেই তাদের সাথে ছিলাম, কারণ তাদের দাবিগুলো যেটা, এটা দীর্ঘদিনের বাংলাদেশে যারা প্রত্যেকে ভালোভাবে বাস করতে চায় তাদের, এই যে আক্তার যে সুন্দরভাবে বিষয়গুলোকে বললো, এটা কিন্তু প্রত্যেকের মনের কথা, কিন্তু আমরা সবসময় পলিটিশিয়ানদেরকে এগুলো নিয়ে রাজনীতি করতে দেখেছি। তাহলে এরকম একটা প্রভাবও কিন্তু আমাদের পুঁজিবাজারের ক্ষেত্রে, যেই চক্রটা সুন্দর সুন্দর কথা বলছে, তারাই কিন্তু টাকা পাচারের সাথে জড়িত, তারাই কিন্তু ম্যানিপুলেশনের সাথে জড়িত। তাই আমরা কিন্তু কার্যকর কিছু চাই, এমন কিছু চাই যেখানে ধরুন আমি কথা যেটা বলবো সেটা যেমন বাস্তবায়ন হচ্ছে, তাদের পুঁজিবাজারও যে কথাগুলো বলবো সেটা যাতে বাস্তবায়ন হয়, কথার কথা যাতে না থাকে। কারণ কথার কথা বলে এই পর্যন্ত আমরা এত দূর এসেছি, এই জন্যই কিন্তু এত বড় আন্দোলন। কথার কথা আর কেউ শুনতে চায় না। আপনি সরকারি কোনো অফিসে, কোনো সরকারি অফিসে যে ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারেন? তাহলে এটা তো নিয়ম ছিল না। একটা জমির ধরেন খাজনা দেওয়ার কথা 100 টাকা, আপনি সেখানে দিচ্ছেন 1 লাখ টাকা। তাহলে এই যে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে সমাজের এই ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, তখন তো মানুষ এই যে সরকারি চাকরির জন্য তখন যাচ্ছে। যখন সরকারি চাকরিটা আপনার যা আপনার বেতন, যেটা আপনার যোগ্য সম্মানী, সেই অনুযায়ী যদি হয়, তখন অনেক লোক কিন্তু ওখান থেকে আগ্রহ কমে ফেলবে। পলিটিশিয়ানরা যখন দেখবে যে তার ব্যবসা ওখানে হচ্ছে না, অবৈধ টাকা সে পাচার করতে পারছে না, সেখানে কিন্তু সে তার আগ্রহ কমে ফেলবে। তখন কিন্তু সাধারণ মানুষের কস্ট অফ লিভিং কমে যাবে। অলরেডি কিন্তু আপনি বাজারে কিন্তু প্রভাব পড়ে গেছে প্রত্যেকটা জায়গায়, যেহেতু রাস্তার চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু দ্রব্যমূল্যের দাম কম হচ্ছে। তাহলে অল্প কিছুদিনে যদি আমাদের এই নতুন জেনারেশন একটা নতুন বাংলাদেশ দেখাতে পারে, তারা যদি রাস্তায় সবসময় থাকে, আমি মনে করি কোনো ধরনের চক্রান্ত, আপনি বিদেশি বলেন বা যাই বলেন, আমাদের এদেরকে তাদের যে লক্ষ্য এটা থেকে দূরে সরাতে পারবে না, এবং তারা অবশ্যই সাকসেসফুল হবে। ফিরবো আপনার কাছে আবারও। আক্তার, একটু জানতে চাই, একজন উপদেষ্টার বক্তব্যকে ঘিরে যে একটি মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, মানে পুরো বক্তব্যটি শুনলে কি আসলে সেরকম কোনো মেসেজ ছিল, নাকি তার বক্তব্য ঠিকই ছিল? যদি আপনি পুরো মানে আনকাট শোনেন, কোনো কাটছাট ছাড়া, আপনার কাছে কী মনে হয়? আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। আবারও ফিরলাম এখন প্রকাশে। কথা বলছিলাম সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। আমরা যেতে চাই ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক, যদিও আপনার এখন আরও অনেক পরিচয় রয়েছে, বা আমরা যতদূর জেনে থাকি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আপনিও একটি পিছনে বড় ভূমিকা পালন করছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে বা কর্মসূচি যে আপনি আলাপ আলোচনা করেন, আপনার সঙ্গে এগুলো করা হয়, আমরা শুনেছি, দেখিনি। তো সে কাজগুলো যদি আপনি করেন, আজকের আমরা যদি বলছিলাম যে একজন উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখলাম হঠাৎ করেই তারা কর্মসূচি দিয়ে রাজু ভাস্কর্যে বেশ বড় সড়ো জমায়েত করে সেখান থেকে বেশ কড়া কিছু কথা বলেছে, হুঁশিয়ার উচ্চারণ করেছে। আসলে মানে পুরো বক্তব্যটিকে মানে তেমন কোনো আপনাদের এই ছাত্রদের বিরুদ্ধে বা দেশের বিপক্ষে কোনো কথা কি ছিল? আসলে কি বর্তমানে যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট হচ্ছে এখানে একটা ম্যাসাকার হয়েছে, অসংখ্য মানুষকে এখানে হত্যা করা হয়েছে, এবং যার নির্দেশে হত্যা করা হয়েছেন তিনি হচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার যারা দোষর ছিল তাদের নেতৃত্বে, তাদের গুলিতে কিন্তু এই হত্যাযজ্ঞগুলো এখানে সম্পূর্ণ হয়েছে। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা সব সময় যারা শহীদ হলেন, যারা আহত হলেন, সকলের এই যে দায়ভারটা যাদের উপরে বর্তায়, যারা এটা হুকুমদাতা এবং যারা এটা কার্যকর করেছেন, তাদের আমরা বিচার দাবি করে এসেছি। আমরা বারবার বলছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে, নতুবা যদি দেশে ফেরত আনানো না যায়, তাহলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হবে। একটা কথা খুব আশ্চর্য লাগে যে কন্ট্রিবিউশনের আলাপ, কোনো ব্যক্তির বা কোনো দলের যে কন্ট্রিবিউশন, সেটাকে কোনোভাবে তার যে ক্রিমিনাল অফেন্স, সেই ক্রিমিনাল অফেন্সকে কোনোভাবে কি দায়মুক্তি দিতে পারে? এটা কিন্তু দায়মুক্তি দিতে পারে না। এত মানুষ, শত মানুষ এখানে মারা গেলেন, সেই মানুষের রক্ত এবং তাদের যে কবরের মাটি, সে মাটিগুলো পর্যন্ত এখন পর্যন্ত তাজা। এখন পর্যন্ত হাসপাতালে আমাদের ভাইরা প্রতিনিয়ত তারা মারা যাচ্ছেন, মৃত্যুর সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, তাদেরকে আমরা দেখেছি। এমতো অবস্থায় এই যে বক্তব্য, সেটা আসলেই আমরা যারা শিক্ষার্থী সমাজ আছি, আমাদেরকে এটা ক্ষুব্ধ করেছে, এবং আমরা কিন্তু এর বিপক্ষে আমাদের যে অবস্থান, সেটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। আজকে যে রাজু ভাস্কর্যের সমাবেশ, সেখানে আমরা শক্তভাবে এই কথা বলেছি যে যারা উপদেষ্টা পরিষদে আছেন, অবশ্যই জনগণের যে পালস আছে, সেই পালস বুঝে কথা বলতে হবে এখন, এবং জনগণের যে চাওয়া আছে,
সেই চাওয়াটা কিন্তু ইনভ্যালিড না, সেটা কিন্তু কোনোভাবেই অযাচিত কোনো চাওয়া না। আচ্ছা, সেটা আপনারা বলছেন যৌক্তিক যে চাওয়া। মানে এখনো রাজপথে থাকতে হবে, মানে কেন, কি হয়েছে, এখনো কেন থাকতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অনেক রদবদল হয়েছে, পরিষদ হয়েছে, উপদেষ্টা পরিষদ, তারপরেও কেন ঝুঁকি মনে হচ্ছে? কারণ ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছেন, বিদায় নিয়েছেন, কিন্তু তার ভিতর থেকে এখন পর্যন্ত স্বৈরাচার তার অন্তর থেকে বিদায় নেয় নাই। আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে তার যে পুত্র আছেন জয়, বিভিন্ন সময়ে তার বক্তব্য আমাদের কাছে আসছে। আমরা যেদিন রাতের বেলা বিভিন্ন দেখলাম, ধরনের, একদিকে আমরা দেখি বিভিন্ন ভাবে কথা বলছে। হ্যাঁ, যেদিন রাতের বেলা আমরা দেখলাম যে তিনি বললেন যে তার মা পদত্যাগ করেননি এবং আদালতে যাওয়ার ব্যাপার, তারপরে তিনি আমরা দেখলাম যে এখানে ফুল কোর্ট মিটিং ডাকা হলো প্রধান বিচারপতির নেতৃত্বে। আজকে আপনারা জেনে থাকবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কু হওয়ার মতো সম্ভাবনা এখানে তৈরি হয়েছিল, এবং একই সাথে আমরা শুনতে পাচ্ছি নানাবিধ জায়গা থেকে, আমাদের কাছে স্পষ্ট বা সঠিক কোনো জায়গা থেকে মেসেজ নেই, কিন্তু ফেসবুকে আশঙ্কাগুলো আসছে, মানুষের কাছ থেকে আশঙ্কাগুলো আসছে, এবং তার কিছু বাস্তবতাও আসছে যে সামনের যে কোনো সময় আওয়ামী লীগ যারা করেন, ছাত্রলীগ যারা করেন, তারা কিন্তু এবারের আন্দোলনে একেবারে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আপনাদের মিডিয়াতেই এসেছে, তারা কিন্তু মানুষকে শুট করেছে, গুলি করেছে। এই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নাই, তাদের হাতে অস্ত্রগুলো থেকে গেছে। তারা কিন্তু চক্রান্তগুলো অব্যাহত রেখেছে। এই চক্রান্তগুলো যে কোনো সময় এখানে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, যে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা স্টেবিলিটির দিকে যাচ্ছি, সেটাকে নস্যাৎ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। অতএব আমরা শিক্ষার্থীরা আমরা একটা এখানে বড় বিজয় অর্জন করেছি, এবং আমরা জানি যে বিজয় অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এখন আমাদেরকে মাঠে থাকতে হবে। জি, আপনি স্যার আরেকবার ফিরবো। সঞ্জনা আফিফ অদিতি, আমরা বিভিন্ন সময় দেখি, আপনার নিশ্চয়ই মনে আছে, যখন মইনুল হোসেন একজন সাংবাদিককে একটি কথা বলেছিলেন টকশোতে, তা নিয়ে দেখছিলাম নারী সমাজ অনেক আন্দোলন করেছিল, আমরা দেখেছিলাম, রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এই যে এবারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা দেখেছি অনেক নারীরা, অনেক আমাদের বোনেরা নানান জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, মারা গিয়েছে, আহত হয়েছে। এর বিরুদ্ধে আপনাদের নারী সমাজকে আমরা দেখলাম না, এটি আসলে কেন? এখানে আসলে আঘাত শুধু নারীদের উপরে করা হয়নি, ছেলে মেয়ে সবার উপরে আঘাত করা হয়েছে। সেটা হয়েছে, কিন্তু নারীদেরকে নারীর পক্ষে দাঁড়াতে দেখলাম না, যারা আমরা অন্য সময় দেখি যারা মাঠে ঘাটে নামে, তারা কেন নামলো না? ছাত্রীরা তো ছিলই আন্দোলনে, কিন্তু ওই যে একটি সমাজ যারা নারীর পক্ষে, সেটি আমরা দেখলাম না কেন? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এখন এটা ওনারা কেন আসেন, এটা ওনারা ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় যে এখানে বিচার যদি নিশ্চিত করা হয়, তাহলে নারীদের উপরে যে আঘাত এসেছে সেই বিচারও পাওয়া হবে। আঘাত যেহেতু সবার উপরে এসেছে, এই বিচারটা যদি নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু সবাই বিচার পাবে, নারীরাও বিচারটা পাবে। জি স্যার, একটু আপনার কাছে জানতে চাই, আক্তার অনেকগুলো শঙ্কার কথা বলছিল, আপনার কাছে কি মনে হয় দেশের যে মানে এখনকার পরিস্থিতি, মানে বলা যায় দেশ কি একটি স্থির পর্যায়ে আছে, নাকি আপনিও অস্থিরতায় দেখছেন সামনের দিকে? আসলে অস্থিরতার বিষয়ের চেয়ে উনি যে অ্যাকশনগুলো নিচ্ছে, ওনাদের কাছে কারণ ধরেন এই গত 15 বছরে যে লুটপাটের টাকা আছে, এই টাকা দিয়ে কিন্তু তারা যে কোনো অবস্থা অস্থিতিশীল করে ফেলার সক্ষমতা রাখে, কারণ তাদের সাইবার টিমটা খুবই অ্যাক্টিভ। সাইবার এবং টুইটারে যেই ধরনের বাংলাদেশ নিয়ে যেই ধরনের তথ্য, এবং ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যেগুলো হচ্ছে, কারণ একমাত্র উনি কিন্তু, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে কখনো এত দেশের স্বার্থ বিরোধী কাজ করার কোনো সম্ভাবনা নাই। আপনি যে ধরনের কাজগুলো করেছেন, কোনো এক উপদেষ্টা কোনো এক সময় বলেছিল যে ট্রানজিট ফি চাওয়াটা অসভ্যতা, আমার রাস্তা তৈরি করে দিয়েছি তাদের আসার জন্য, ইভেন আমরা এখন করিডোরের নামে তাদেরকে ঢুকতে দিতাম। যদি সেই ব্যাপারটা উনি আরেকটু প্রলং হইতো, আমরা অনেক কথাই বলছি, বাট 5ই আগস্ট যদি বিজয় দিবস না হতো, তাহলে অনেক শিক্ষার্থী, 1-1.5 লাখ শিক্ষার্থীর উপর নির্বিচারে গুলি চালানো হতো। আমরা কিন্তু ওই সংখ্যার কথাটাই কেউ কিন্তু কিছু বলছি না। ইভেন আমরা যারা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, নীল দল আমাদের লিস্ট করে পাঠিয়েছে যে এরা ছাত্রদেরকে উস্কে দিচ্ছে। তাহলে বিএনপি জামাত এত বছর করে কিছু করতে পারলো না, তাদের যাবে যদি ভ্যালিড না হতো, তাদেরকে কি উস্কানো সম্ভব? তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, বাস্তবতার জায়গা থেকে কাজ করছে। এখানে তো পলিটিক্সের সুযোগ নাই। সবসময় আপনি জুজুর ভয়ে দেখে একটা কিছু বলে দেন, তারা যে ধরনের কথা বলে, আর এক জায়গায় প্রধানমন্ত্রী হয়ে আপনি কিভাবে বলেন, যখন দেখছে দেশের জাতি সবাই দেখেছে যে আপনার নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি ছাড়ছেন, আপনি বলছেন পানি ছিটানো হয়েছে, তাহলে মিথ্যাচার তো মানুষ চোখের সামনে দেখছে। আপনি বলছেন আপনার পিয়নের 400 কোটি টাকার সম্পত্তি আছে, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না, এটা কি ইন্ডিকেট করে যে দুর্নীতির লেভেলটা কোথায় গিয়েছে? তাহলে তাদের ভিতর তো পুঞ্জীভূত ক্ষোভ অনেক বেশি।
2018 সালে এই বাচ্চাদেরকে আপনি কি করেছেন? নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট বাইরে দিয়ে পিটাইছেন, তারা এখন বড় হয়েছে। 2013 সালে আপনি হেফাজতকে আপনি ওখানে নির্বংশ করার জন্য তাদেরকে নির্বিচারে গুলি চালিয়েছেন, অধিকার সহ অন্যান্য মানব সংস্থা আন্তর্জাতিক আদালতে গুলো পৌঁছে দিয়েছে। তাহলে এই যে কাজগুলো হয়েছে, এইগুলো কি মনে করেন থেমে থাকবে? তারা কিন্তু যথেষ্ট টাকা হয়েছে তারা, এবং তাদের একটা গ্রুপ ছিল ক্ষমতায়, একটা গ্রুপ ছিল টাকায়। তারা শুধু টাকা নিয়েছে, এখন এই টাকা তারা ঢালছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে আছি, আপনার কাছে আমরা শেষ করবো। সেটা হলো যে স্যার যে কথাটি বললো, টাকা, আর আপনি একটি কথা বলছেন অস্ত্র তাদের হাতে রয়েছে, যারা দেশ বিরোধী কর্মকাণ্ডে গত প্রায় 1.5 দশক ধরে ছিল। কি মনে হয় তাদেরকে মোকাবেলা করার জন্য যেই যে ছাত্র জনতা গণঅভ্যুত্থান করলো, তারা কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে কিনা, ছোট করে বলবেন? আমরা আত্মবিশ্বাসী, কারণ এখন পর্যন্ত 15টা বছর এখানে অতীত হয়ে গেছে। তাদেরকে হটানোর মতো পরিস্থিতি অনেকবার এখানে এসেছিল, কিন্তু আমরা ফেল করে গেছিলাম। কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরও যত বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসার শিক্ষার্থী, শুধু জনতা সহ সবাই মিলে যেভাবে রাজপথে নেমে এসেছেন, ফেসিবাদের পতন যারা চেয়েছেন, সবাই কিন্তু এখন পর্যন্ত তাদের মনের মধ্যে ফেসিবাদের ব্যাপারে তাদের আশঙ্কা এবং একই সাথে ক্ষোভ কিন্তু তারা এখনও লালন করেন। এবং কোনো ধরনের যদি এখানে বিশৃঙ্খলা বা ষড়যন্ত্রের আভাস পান, অবশ্যই ছাত্র জনতা মাঠে নামবে এবং তাদেরকে প্রতিহত করবে। এই ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে যুক্ত কথা বলার জন্য। দর্শক, আমরা কথা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন কিংবা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন শেয়ার বাজারে একজন বিশেষজ্ঞ, ছিলেন সুজনের সম্পাদক। সবাই কিন্তু একটি জায়গায় একমত হয়েছেন যে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে সকলকে একতাবদ্ধ হয়ে যারা দেশ বিরোধী রয়েছেন তাদের বিরুদ্ধে লড়তে হবে, এই দেশকে বাঁচাতে হবে, দেশের 17 কোটি মানুষকে বাঁচাতে হবে। তাহলেই কেবল আগামীর বাংলাদেশ একটি সঠিক পথে এগোবে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতেই পারি আগামীর বাংলাদেশ সঠিক পথে এগোবে। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।